ওকে, আজকে আমরা যে জিনিসটা পড়াশোনা করব এটা হবে একটা ওয়ান শট ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমরা তড়িতের সব কিছু শেষ করে দেব। চলতড়িতের চ্যাপ্টারটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং এর জন্য স্থির তড়িতের সামান্য বেসিক লাগে, বাট মোরলেস স্থির তড়িৎ না পড়েও পারা যায়। যতটুক লাগবে সবটুকু আমি শিখিয়ে দিচ্ছি। আমাদের পৃথিবীর প্রতিটা বস্তুতে এক ধরনের বল কাজ করে তাদের আধানের কারণে। আধান কি জিনিস? আধান হচ্ছে এক ধরনের আবেশ্য প্রক্রিয়া পাওয়ায় একটা পার্টিকেল ধরা হয়, যেটা কোয়ান্টা বা ফোটন পার্টিকেলের কারণে ফিল করা হয়ে থাকে। এগুলো খুবই কমপ্লিকেটেড ভাবে বললাম, আসল সিম্পল কথা যদি আপনি ধরেন, এই একটা গোলক নিলাম বা এটা একটা বিন্দুকে আমরা জুম করে দিলাম। এই বিন্দু দুইটার মধ্যে যদি এই বিন্দুতে এমন কোনো কিছু দেওয়া হয় যার কারণে এইটার এই এ বিন্দুর প্রতি বি বিন্দু আকর্ষণ বোধ করে, তাহলে বুঝতে হবে তারা একে অপরের বিপরীত আধানে আছে। তাহলে ধরতেছি এই বিন্দুতে আধানটা হচ্ছে ধনাত্মক আধান পজিটিভ, বি বিন্দুর আধান হচ্ছে ঋণাত্মক আধান নেগেটিভ। তাহলে স্বাভাবিকভাবেই নিয়ম বলে, জগতের নিয়ম, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে একটি বল কাজ করে। এই বলটাকে আমরা বলবো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ইংলিশে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা আমরা সাধারণত ইএসএফ বলে জেনে থাকি। ওকে, এই বলটা কাজ করে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখা বরাবর, এবং এই বিন্দুর আরেক নাম আছে, বিজ্ঞানী কুলম্ব আবিষ্কার করছে দেখে এটাকে বলা হয় কুলম্ব বল। কুলম্ব ফোর্সটা এফসি দ্বারা প্রকাশ করে থাকি। কুলম্ব ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স, এটা চার্জ Q1, এটা চার্জ Q2। চার্জটা পজিটিভ কিংবা নেগেটিভ সেই ভ্যালুটা আমাদের ম্যাটার করে না। এখানে কেটাকে বলা হয় কুলম্ব কনস্ট্যান্ট। কুলম্ব কনস্ট্যান্ট কে এর ফর্মুলা হচ্ছে 1/4πε0। এই অ্যাপসালন নট হচ্ছে পারমিয়াবিলিটি কিংবা ভেদন যোগ্যতা, যেটার মান হয় 8.854 ইন্টু 10⁻²। একটু কি বেসিক। আর যেটা জানা লাগবে সেটা হচ্ছে গিয়ে কেন চার্জগুলো যেই ফিল করে, এই ফিলটা যখন চার্জ করে, এটা দেখেন একটা একটা স্থির বিন্দু চার্জের জন্য এগুলো প্রযোজ্য। বাট যদি বিন্দু চার্জটা স্থির না থাকে, চলাচল করে, কেন চলাচল করবে সেটাই হচ্ছে আমাদের কথা। চলাচল করবে একটা জিনিসের জন্য যেটাকে আমরা বলি বিভব। এই বিন্দুতে ধরেন, এই বিন্দুতে তিনটা পজিটিভ চার্জ আছে, বি বিন্দুতে আছে দুইটা পজিটিভ চার্জ। তাহলে কোনটাতে চার্জ বেশি? এতে চার্জ বেশি, বিতে চার্জ কম। তাহলে এ থেকে বি থেকে ইলেকট্রন গিয়ে এতে চলে আসবে নিশ্চিতভাবেই, যাহাতে দুইটাতেই চার্জ সমান সমান আসবে। তাহলে ইলেকট্রনের চলাচল বি থেকে এর দিকে। ইলেকট্রনটা কেন চলাচল করলো? কারণ ইলেকট্রন চলাচল করছে বেশি বিভবের জায়গা থেকে কম বিভবের দিকে। ইলেকট্রন যেদিকে চলাচল করে, তড়িৎ ঠিক তার বিপরীত দিকে চলাচল করবে। এটা আমাদের জেনারেল কনভেনশন। তাহলে তড়িতের চলাচল এটা, আই চলাচল করে এ থেকে বি, আর ইলেকট্রন চলাচল করে বি থেকে এ। তাহলে আই চলাচল করে কম বিভব থেকে বেশি বিভবের দিকে। এইটা সবসময় মনে রাখবে। ওকে, এবার তাহলে আমাদের বিভব কি না চলাচল করে, বা তড়িৎ কি জিনিস? তড়িৎ মূলত হচ্ছে ইলেকট্রিসিটি ইজ দি মুভমেন্ট অফ ইলেকট্রনস, অ্যান্ড ইলেকট্রন মুভস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রিসিটি মুভস ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। এটা অবজেক্টিভে লাগতে পারে, জেনে রাখি। এবার আসেন আমাদের মেন পড়াশোনা আসি। এই যে ছবিটা আঁকছি সাদা কালারের, এই ছবিটাই হচ্ছে আমাদের একটা সার্কিট। কি বলা হয় এটাকে? সার্কিট কিংবা বর্তনী। বর্তনী বা সার্কিট। বর্তনীতে তার দ্বারা তৈরি থাকে, এবং এর মধ্যে কিছু কম্পোনেন্টস থাকে যেগুলোকে আমরা বলি বর্তনীর অংশবিশেষ বা যন্ত্র। এই যন্ত্রগুলো কি কি? এই যন্ত্রগুলো হচ্ছে প্রথমটা, যেটাকে আমরা বলতেছি ব্যাটারি। এই ব্যাটারিটাকে আমরা এই জিনিসটা হচ্ছে ব্যাটারি।
এই ব্যাটারিটাকে আমরা এভাবে ডিনোট করে থাকি, একটা লম্বা দাগ একটা ছোট দাগ। লম্বা দাগ মানে হচ্ছে পজিটিভ প্রান্ত, ছোট দাগ মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ মানে বেশি বিভব, নেগেটিভ মানে কম বিভব। তাহলে ইলেকট্রন কি করে, বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায় না, উল্টা বললাম দুঃখিত, এটা কম বিভব এটা বেশি বিভব। তাহলে ইলেকট্রন যাবে কম বিভব থেকে বেশি বিভবের দিকে, সরি ইলেকট্রিসিটি। তাহলে তড়িতের চলাচল হবে এভাবে, তড়িৎকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে কারেন্টকে প্রকাশ করি আই দ্বারা, এবং এর ইউনিট হয় অ্যাম্পিয়ার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। আর এই বিভবটাকে প্রকাশ করি আমরা ভি দ্বারা, যেটা ইউনিট হয় ভি, ভোল্টেজ। এখন তড়িৎ চলাচল করতে গেলে যেই তারের মধ্যে দিয়ে চলাচল করবে, তারের অণুগুলো তড়িৎ চলাচলে বাধা দান করবে। এই পরিবাহীর এই বাধা দান করার ক্ষমতাকে আমরা বলি রোধ কিংবা রেজিস্ট্যান্স, যেটাকে আমরা এই গিজ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে রেজিস্ট্যান্সকে প্রকাশ করে আর দ্বারা, এটার ইউনিটটা হচ্ছে ওহম। কি নাম? ওহম। ওকে, তাহলে তড়িৎ এইভাবে পুরাটা পথ চলাচল করে এই রোধকে ক্রস করে এখানে চলে আসবে। কতটুকু তড়িৎ চলাচল করছে সেটা মাপার যে যন্ত্র, সেই যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। আর বর্তনীর বিভব পার্থক্য কত বা বিভব কত সেটা মাপার যন্ত্র হচ্ছে গ্যালভানোমিটার কিংবা ভোল্টামিটার। রেজিস্ট্যান্সকে আমরা এরকম গিজ দ্বারা প্রকাশ করে থাকি। গুড। এবার ওহম, বিজ্ঞানী ওহম একটা সূত্র দিয়েছে, সূত্রটা বলে যে আমাদের বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি বেশি তড়িৎ চলাচল করবে। অবভিয়াসলি এখানে আপনি দেখতেছেন, যদি এখানে আমরা প্লাসের পরিমাণ বাড়াই, এখানে প্লাসের পরিমাণ বাড়াই, বিভব পার্থক্য বেড়ে গেল না? বেড়ে যাওয়ার কারণে এখান থেকে ইলেকট্রন বেশি বেশি চলাচল করবে, তাহলে ইলেকট্রিসিটিও বেশি বেশি চলাচল করবে, এরকম ধরা হয়। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে আই সমানুপাতিক ভি। এখান থেকে আমরা লিখতে পারি আই সমান সমান জি ভি। এই জিটা হচ্ছে তড়িৎ পরিবাহিকতা, পরিবাহকতা। জি সমান সমান হচ্ছে 1/r কিংবা 1/রোধ। তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান v/r। এই ফর্মুলাটা কেউ কখনো ভুলবেন না, এটা সবচেয়ে ফর্মুলা। তাহলে যদি আমরা এটা গ্রাফের মধ্যে ডিনোট করি, গ্রাফে ধরেন এই বরাবর দিলেন ভি, এই বরাবর দিলেন আই, তাহলে যতই বিভব বাড়তেছেন ততই আপনার রোধ বাড়তেছে। তাহলে গ্রাফটা এরকম খাড়া উপরের দিকে হবে। গুড। চলেন এখানে আমি একটা মজার জিনিস দেখাচ্ছি, সেটা কি, ধরেন ব্যাটারি তো জানতাম আমরা একটা বড় দাগ দুইটা একটা ছোট দাগ। এখানে কেন দুইটা দেওয়া আছে? দুইটা দ্বারা মিন করে এখানে দুইটা ব্যাটারি আছে, জি না, দুইটা দ্বারা মিন করে দুইটা সেল আছে। এই জিনিসটাকে বলা হয় সেল। একটা সেলের মধ্যে বা একটা ব্যাটারির মধ্যে কতগুলো সেল থাকবে সেটাই হচ্ছে আমাদের। এখানে আমরা দেখতেছি দুইটা আছে, তাহলে সেল দুইটা হোক কিন্তু ব্যাটারি হবে একটা। তাহলে এখানে লিখি আমরা সেল 2 বাট ব্যাটারি 1। এখানে দেখেন এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এটা মাইনাস, তাহলে ওভারঅল এই পুরোটা জিনিস কি রয়ে গেল, প্লাস আর মাইনাস। বাট এটার ক্ষেত্রে দেখি প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওভারঅল এটা কি প্লাস মাইনাস হবে, এই পাশে প্লাস এই প্লাস মাইনাস হবে, বলা যায় না। এদের যোগ করতে হবে, যোগ করার পরে যেটা আসে সেটাই। এটাকে আমরা ভোল্টেজ দ্বারা প্রকাশ করি, এটা থেকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। ই মানে হচ্ছে তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। প্রথম সেলেরটা যদি হয় E1, পরের সেলেরটা যদি হয় E2, তাহলে এদের যোগফল হবে টোটাল ই সমান সমান E1 প্লাস E2, না যেহেতু ডিরেকশন আলাদা মাইনাস E2, এক্ষেত্রে হবে E1 প্লাস E2। এই ছিল আমাদের করা। এখন দেখতেছি আমরা এখানে রোধও দুটো দিয়ে দিছে। যদি আমাদের স্বাভাবিকভাবে ব্যাটারি যদি দুইটা দেওয়া যায়, রোধ কেন দুইটা দেওয়া যাবে না? এখানে রোধটাকে ধরেন R1, এখানে রোধটাকে ধরেন R2। একটা জিনিস চিন্তা করি, এখানে প্লাস আছে মাইনাস আছে, তাহলে ইলেকট্রনটা প্রবাহ, ইলেকট্রিসিটি প্রবাহ এদিকে, আইটা ইলেকট্রিসিটি এদিক থেকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এদিকেও গেল, কোনো সমস্যা নেই, একই তারেই তো আছে যাচ্ছে, এইখানেও বাধা ফিল করবে।
ওইখানে যাইতে চাবে না, বাট কোনোভাবে গেল। যাওয়ার পরে ও এখানে যে ক্রস করলো, এখানেও কি কোনো বাধা ফিল করবে? অবশ্যই বাধা ফিল করবে। তাহলে এখানে দুইটা বাধা ফিল করে ইলেকট্রিসিটি যেতে চাবে কি? এক কথা হচ্ছে, তাহলে আমরা চিন্তা করি ইলেকট্রিসিটি যায় কেন? যায় হচ্ছে ভোল্টেজের কারণে। এখানে যদি ভোল্টেজ হয় ভি, তার মানে ভোল্টেজ ভি আছে, যেহেতু তার চেঞ্জ হয়নি। বাট এই পয়েন্টে যখন ভোল্টেজ ভি আছে এবং সে দেখলো যে তাকে একটা বাধা ক্রস করা লাগতেছে, তখন ইলেকট্রিসিটি বলল, আই বললো যে আমি এখান থেকে আর যাবো না। বা কিভাবে যাব? নিশ্চিত যাইতে হলে তাকে কিছু খরচ করতে হবে। জি, তাকে এই রোধ পার করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ হারাইতে হবে। তাইলে হারানোর পরে এখানকার ভোল্টেজ হয়ে গেল, ধরি আমরা ভি প্রাইম। তাহলে কতটুকু ভোল্টেজ হারাইলো? ভি প্রাইম মাইনাস ভি পরিমাণ ভোল্টেজ হারাইলো। এটা কি আমরা বলতেছি ডেল ভি কিংবা ভি ওয়ান বিভব পার্থক্য। অর্থাৎ যে কোনো রোধ ক্রস করার সময় ইলেকট্রিসিটি যে বিভবটা খরচ করে, সেই খরচ বিভবটাকে আমরা বলি বিভব পার্থক্য। তেমনই ভাবে এই রোধটা যখন ক্রস করতে যাবে, তখন ক্রস করার পরে এখানে নিশ্চিত ভি প্রাইম প্রাইম আসবে। তাহলে এই রোধটাকে ক্রস করার জন্য যে ইলেকট্রিসিটি হবে সেটা হচ্ছে, তাহলে সেইটা হবে ভি প্রাইম প্রাইম মাইনাস ভি প্রাইম, অর্থাৎ ভি টু। এই বিভব রোধটা খরচ করা লাগছে। বুঝতে পারছেন সবাই? তাহলে প্রতিটা রোধ ক্রস করার জন্য রোধ কি করে? বাধা দেয়। ওই বাধাটাকে কভার করার জন্য বা ওভারকাম করার জন্য আমাদের একটা বিভব খরচ করা লাগবে, যেটা আমাদের ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে সিম্পল ভাষায় কি বলবো? যে কোনো রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য সেম থাকে না। এটা যদি ভি ওয়ান হয়, এটা হবে ভি টু। আর এখানে যেটা খরচ হয়েছে সেটা হচ্ছে ডেল ভি সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান। এটা কি আবার বলতেছি? খরচ। ওকে, আচ্ছা। তাহলে একটা জিনিস খেয়াল করলেন যে আমাদের যখন রোধগুলা ক্রস করতেছি, এরকম পাশাপাশি থাকা রোধ, তখন আমাদের বিভবটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের ফর্মুলাটা কি ছিল? আই সমান সমান ভি বাই আর। আইটা কি পরিবর্তন হচ্ছে? অবশ্যই না। এখানে আই তো সেমই আছে, যেহেতু একই তারের মধ্যে দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? চেঞ্জ হচ্ছে কি বিভব পার্থক্যটা। যদি বিভব পার্থক্য চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে এই রোধগুলার কিরকম পরিবর্তন হয় সেটাই আমরা দেখতে চাই। রোধ যদি এরকম পাশাপাশি কানেক্টেড থাকে বা একই শ্রেণীতে কানেক্টেড থাকে, তাহলে এই ধরনের আমাদের কানেকশনকে বলবো আমরা সিরিজ কানেকশন বা শ্রেণী কানেকশন। শ্রেণী কানেকশনের ক্ষেত্রে যেহেতু আমাদের কারেন্ট সেম থাকে, তাহলে আমরা ইজিলি বলতে পারি, আর আমাদের চেঞ্জটা হয় যেহেতু ভোল্টেজ, তাহলে এক জায়গার ভোল্টেজ ধরেন ভি ওয়ান আর এক জায়গার ভোল্টেজ ধরেন ভি টু, তার লাস্টে পাইলাম ভি। যেহেতু ভোল্টেজটা আলটিমেটলি সমানই থাকবে যতটুকু খরচ হয়। ভি ওয়ান সমান সমান কি লেখা যায়? আই আর ওয়ান। ভি টু সমান সমান লেখা যায় আই আর টু। আর ভি সমান সমান লেখা যায় আই আর। আর মানে হচ্ছে এখানে নেট আর বা যোগফল আর। সুতরাং আমরা লিখতে পারি সিরিজে থাকলে ওই রোধের যোগফলগুলো পুরোপুরি যোগ হয়ে যায়। প্রতিপাদনটা দরকার নেই, তাই আমি শিখাইলাম না এখানে আর। ওকে, তেমনই ভাবে যদি এটা সিরিজে না থাকে, এভাবে প্যারালাল কানেকশনে থাকে, দেখেন এখানে প্লাস মাইনাস, তাহলে তড়িৎ এভাবে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টটাকে আমরা বলবো জাংশন পয়েন্ট। কি বলবো? যেহেতু এখানে তার বিভাজিত হয়ে যাচ্ছে, তার যখন বিভাজিত হয়ে যায়, তখন বুঝতে হবে তড়িৎটা বিভাজিত হয়ে যাবে। তাহলে এখানকার তড়িৎ আই ওয়ান, এখানকার তড়িৎ ধরেন আই টু। যেহেতু তড়িৎটা সমান পরিমাণে ছিল, তাই বিভাজিত হওয়ার পরে নিশ্চিত এদের যোগফলটা সেম থাকবে। তাহলে এখানে ধরেন এটা আর ওয়ান রোধ, এটা আর টু রোধ। তাহলে আই ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে আর ওয়ান রোধ, আই টু এর মধ্যে দিয়ে আর টু রোধ যাচ্ছে। যাওয়ার পরে এখানে কি আই টু আছে, এখানে আই ওয়ান আছে, তারা কি আবার এই বিন্দুতে সেম হয়ে গেল না? তাহলে সেম হওয়ার পরে তারা কি আবার আই রোধই এই ব্যাটারিতে ফেরত আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা জানা প্রয়োজন যে এই ক্ষেত্রে তুল্য রোধ বা নেট রোধ কত হবে। যেহেতু এই ধরনের কানেকশনকে আমরা বলতেছি প্যারালাল কানেকশন
কিংবা সমান্তরাল কানেকশন, তাহলে এই ধরনের রোধকে আমরা আরপি দ্বারা ডিনোট করব। তাহলে আরপি সমান সমান কি হবে, ডাইরেক্ট ফর্মুলাটা লিখে দিলাম আপনাদের জন্য, 1/rp ইজ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। কেমন? এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে যদি তড়িৎ বিভাজিত হয়ে গেছে, তাহলে এখানে বিভব বিভাজিত হবে না, অর্থাৎ জাংশন পয়েন্টগুলোতে বিভব সেম। এখানকার বিভব যদি হয় ভি, এখানকার বিভবেও ভি হবে। যদিও এই পয়েন্ট এবং এই পয়েন্টে, এই দুই পয়েন্টে বিভব আবার সেম থাকবে না, কারণ রোধ ক্রস করলে বিভব চেঞ্জ হয়, আর তার চেঞ্জ হলে তড়িৎ চেঞ্জ হয়। ওকে, তাহলে আবারও বলতেছি, রোধ ক্রস করলে বিভব, এখানে আমরা স্টেটমেন্টগুলো লিখে দিই। আর ক্রস করলে ভি খরচ হয়, আর আই চেঞ্জ হয় তার চেঞ্জ হলে। স্টেটমেন্টগুলো মনে রাখবেন, শর্টকাট টেকনিক্স, এইসব করলে সব কিছু মেক সেন্স করবে। এখানেও আমরা দেখাচ্ছি, এখানে আমরা একটা মজার জিনিস দেখাবো যে আইটা যে বিভাজিত হচ্ছে, এই আইটা আমাদের অন্যভাবে বাইর করতে পারে কিনা। দেখেন, আমরা আবার লিখি, এটা I2 প্রবাহ গেল, I1 প্রবাহ গেল। এখানে ধরেন I প্রবাহ ছিল, এটা প্লাস, এটা মাইনাস। R1 এর মধ্যে দিয়ে যায় I2, R2 এর মধ্যে দিয়ে যায় R1 এর মধ্যে দিয়ে যায় I1, I2 এর মধ্যে দিয়ে R2। এখান থেকে একটা সুন্দর ফর্মুলার মাধ্যমে আমরা পুরোটা জিনিসকে বের করতে পারবো। ফর্মুলাটা কি? ফর্মুলাটি এটা শর্টকাট ফর্মুলা বলা যায়, কারণ লং কাট প্রসেসটা আমি দেখাচ্ছি না। সেটা কি, I1 যদি ফাইন্ড করতে হয়, I1 সমান সমান একটা দাগ দিবেন, নিচে হবে দুইটা রোধের যোগফল, উপরে হবে যেই রোধটা তুমি ক্যালকুলেট করতেছো, যেমন আমি R1 এর তড়িৎ ক্যালকুলেট করতেছি, তাহলে আমি উপরে দিব R2 ইন্টু I। সেম ভাবে I2টা লিখি, একটা দাগ, নিচে দুইটার যোগফল, যেহেতু আমি I2 ক্যালকুলেট করতেছি, তাহলে নিচে দিব উপরে দিব R1 ইন্টু I। এই ফর্মুলা দিয়ে জানলে আমরা I1 I2 বের করতে পারি যে কোনো উপায়। ওকে, আসেন আমরা এই ম্যাথটা সলভ করি। এই ম্যাথটার ক্ষেত্রে দেখতে পারতেছে আমাদের বলে দিয়েছে প্রতি বিন্দুতে বিভব নির্ণয় করতে। তাহলে আমাদের এখানে বিভব নির্ণয় করার জন্য খেয়াল রাখতে হবে, এখানে প্রথমে আমাদের লাগবে তড়িৎটা, না হলে আমরা কোন তারের মধ্যে দিয়ে কত তড়িৎ যাচ্ছে সেটা ক্যালকুলেট না করলে বিভব বের করতে পারবো না। তাহলে আমাদের তড়িৎ বের করার সূত্রটা কি, I সমান সমান V/R। এই আরটা হচ্ছে তুল্য রোধ। কেমন? তুল্য রোধ। তাহলে এখানে যেহেতু অনেকগুলা রোধ আছে, এগুলার সবগুলার সমষ্টি একটা যে তুল্য রোধ আসবে সেটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। এবার দেখেন, আমরা সবগুলোই কি শ্রেণীতে আছে কিংবা সবগুলোই কি সমান্তরাল আছে? অবশ্যই না। চলেন আমরা দেখি কোনটা কিভাবে আছে। দেখেন, এই তারটার ক্ষেত্রে দেখেন, এখান থেকে ইলেকট্রিসিটি যখন যাচ্ছে, এটা একই তারে আছে, তাহলে এই দুইটাকে আমরা বলতেই পারি, এটা যেহেতু তারের কোনো জাংশন পয়েন্ট নাই, তার মানে নিশ্চিত এবং নিশ্চিতভাবে এই পুরাটাই সিরিজ কানেকশনে আছে। তেমনই ভাবে আপনি যদি দেখেন, এখানে যে জাংশন পয়েন্টে এই দুইটা কারেন্ট যে ভাগ হয়েছে, এখান থেকেও এই দুইটা একই কানেকশনে আছে, মানে একই তারে আছে, তাহলে নিশ্চিত এই দুইটাও সিরিজে আছে। ওকে, এই দুইটা সিরিজে থাকার পরে, এই দুইটা সিরিজ যদি থাকে, তাহলে কিভাবে চেঞ্জ হয় সেটা আপনাকে দেখাই। চলেন পুরাটা ছবিটাকে আমরা ছোট্ট করে নিয়ে আসি এখানে। দেখেন, এখানে মাত্র কি বললাম, এই দুইটা জিনিস সেম, তাই না? তাহলে এই দুইটা সিরিজে থাকলে 4 আর 1 ওহম ছিল, এখন তারা হয়ে গেল দুইজনে, যেহেতু সিরিজ যোগফল, তাহলে 4 + 1 = 5 ওহম। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে দিই 5 ওহম। এই দুইটাও ছিল সিরিজে, তাহলে এই দুইটার জায়গায় আমরা যে কোনো একটাতে লিখে দিই। কেমন? তাহলে এটা হচ্ছিল 4 এবং 6, তাহলে এটা হয়ে গেল 10 ওহম। এবার আমরা চিন্তা করি, জাংশন পয়েন্ট এখানে এবং এখানে আছে, তাহলে এখান থেকে জাংশন পয়েন্টে এই একটা ভাগ হয়েছে,
এই একটা ভাগ হয়েছে, এই ভাগ থেকে মিলিত হয়েছে, এই ভাগ থেকে মিলিত হয়েছে। তাহলে জাংশন পয়েন্টের মধ্যে আছে এই বিভব, এই বিভব, তার মানে এই দুইটা এই দুইটা রোধ প্যারালালে আছে। প্যারালালের ফর্মুলাটা কি? 1/r ইজ ইকুয়াল টু 1/10 প্লাস 1/10। তাহলে শুধু আর কত আসলো এখানে? আর আসলো 5 ওহম। তাহলে কি করা যায়? এই পুরাটার জায়গায় আমরা লিখতে পারি, লিখছি আপনাদের যখন পরবর্তী যাতে সুবিধা হয়ে যায়। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি সার্কিটটাকে কি এভাবে লেখা যায় না? এখন কি দাঁড়াইলো? এই পুরাটা কি সিরিজে আছে, তাহলে এখানকার 5 এবং এখানকার 5 জাস্ট সিরিজে, তাহলে রোধটা কত হবে? আর সমান সমান 5 ওহম, তাই তো? গুড। এখন এই রোধটা যখন জেনে গেছি আমাদের, এই রোধটা তাহলে আমরা এক জায়গায় মেনশন করে দিই তুল্য রোধ। তাহলে এখান থেকে আমরা আইটা লিখে ফেলি, ভি দেওয়া ছিল 20 ভোল্ট, 20/5 সমান সমান কত আসে? 4 অ্যাম্পিয়ার অ্যান্সার আসে, তাই তো? সরি, এটা হবে 10, তাহলে এখানেও হবে 10, এখানে হবে 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? এগুলো আমাদের আর লাগতেছে না, আমরা এগুলো রিমুভ করে দিই। যেহেতু আমাদের এখন বিভব বাইর করা লাগবে, আমাদের এই সার্কিটটা অনেক ইম্পর্টেন্ট, আমরা এই সার্কিটটাকে আবার বড় করে নিলাম। এবার চলেন বিভব ক্যালকুলেশন শুরু করি। এইখানে দেখেন ভাইয়া, প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এখান থেকে আই যাচ্ছে, কত আই যাচ্ছে? 2 ওহম আই যাচ্ছে, তাই তো? 2 অ্যাম্পিয়ার যাওয়ার পরে এই প্রান্তে আসলো, এই প্রান্তে কি কোনো রোধ আসছে? যদি রোধ যদি না আসে তাহলে আমাদের বুঝতে হবে এখানে কোনো পরিমাণে বিভব খরচ হয় নাই, তাহলে এই টোটাল বিভবের পুরাটাই এই প্রান্তে আছে, তাইলে ই সমান সমান 20 ভোল্ট আমরা বলতেই পারি। বাট এখন যখন কারেন্টটা যাচ্ছে, আই কারেন্ট, এইখানে আই কারেন্টটা দেখলো, তাকে 1 ওহম ক্রস করতে হবে। মাত্র কি শিখাইলাম? রেজিস্ট্যান্স ক্রস করতে হইলে তাকে খরচ করতে হবে। তাহলে এখানে কি খরচ হইল? নিশ্চিত 1 ওহম ক্রস করতে যতটুকু লাগে ততটুকু খরচ হইল। 1 ওহমের জন্য কত বিভব খরচ করা লাগবে? তাহলে বিভব সমান সমান আই আর, আই সমান সমান ভি আর থেকে আরটা কত এখানে ভাইয়া? 1 ওহম, আর আই কত? 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 ইন্টু 1 সমান সমান 2 ভোল্ট খরচ করা লাগবে। তাহলে একটু জোনে কত খরচ হলো? 2 ভোল্ট খরচ হলো। তাহলে যখন আইটা এই পাশে আসলো, আই তো আর চেঞ্জ হবে না, তখন তার বিভবটা কি? আগে কত ছিল? 20 ভোল্ট, এখন কি 2 ভোল্ট কমে গেল, তাহলে এতে বিভব কত? 20 মাইনাস 2 সমান সমান 18 ভোল্ট। কেমন? তেমনই ভাবে এখানেও আই আছে, এই আইটা যখন এই কারেন্টকে ক্রস করবে, এখানে কত এখন হবে? তখন তার খরচ হবে, কত খরচ হবে? আই আর 2 ইন্টু 4 মানে 8 ওহম খরচ হচ্ছে। 2 ইন্টু 4 সমান 8 ওহম। 8 ওহম তো না, 8 ভোল্ট খরচ হচ্ছে। তাহলে 8 ভোল্ট খরচ ছিল, আগে ছিল 18, তাহলে বিতে এখন ভোল্টেজটা কত হয়ে গেল? 18 মাইনাস 2 সমান সমান 18 মাইনাস 8, তাই তো? এই যে 8, 18 মাইনাস 8 সমান সমান 10 ভোল্ট। এবার দেখেন এই জাংশন পয়েন্টে ক্রস করার পরে আইটা বিভাজিত হয়ে গেছে। আমরা জানি আই দুই ভাবে বিভাজিত হয়, I1 এবং I2। কেমন? তো I2 দেখতেছি এই 6 ওহমের জন্য তার ভোল্টেজ খরচ করা লাগবে, কতটুকু ভোল্ট খরচ করা লাগবে, কিন্তু আমরা I2 I1 নিতে জানি না, সেখানেই তো প্রবলেম। আমাদের আগে I2 I1 কি বের করে নেওয়া উচিত ছিল না? অবশ্যই বের করে নেওয়া উচিত ছিল। তাহলে চলেন আমরা এখানে I2 I1 বের করে ফেলি। I2 এর ফর্মুলাটা কি? ভাগ দুইটা রোধের যোগফল, একটা তো 10 আর একটা কি 6 আর 4 মিলে অলরেডি 10 ছিল না সিরিজে? 10। আর উপরে কি I2 বের করতেছি, তাহলে অপোজিটেরটা, তাহলে উপরে 10 ইন্টু আই, তাহলে 10/20, আই এর মান হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটা, 10/10 মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার।
এভাবে আপনি I1টাও বের করবেন সেম ফর্মুলা দিয়ে, উপরে 10 প্লাস 10, এটাও আসবে 1 এম্পিয়ার। ওকে, তাহলে এগুলো আমাদের জাস্ট লিখে দিলেই হবে, মেনশন করার প্রয়োজন নেই। তাহলে এখানে লিখতেছি আমরা I2 সমান সমান কত, 1 এম্পিয়ার, I1 সমান সমান 1 এম্পিয়ার। তাহলে এখানে 1 এম্পিয়ার বিদ্যুৎটা খরচ হচ্ছে 6 ওহমকে ক্রস করতে, তাহলে 1 ইন্টু 6 কত ভোল্ট খরচ হলো, টোটাল 6 ভোল্ট খরচ হবে। তাহলে সি বিন্দুতে বিভবটা কত দাঁড়াইলো, আগে ছিল 10, এখন 6 খরচ হয়ে গেল, তাহলে 10 মাইনাস 6 সমান সমান 4 ভোল্ট। কেমন, এখান দিয়েও কি I2 ক্রস করছে না, তাহলে 4 ইন্টু 1 ওহম খরচ হচ্ছে, অর্থাৎ 4 ভোল্ট খরচ হচ্ছে। ছিলই 4 ভোল্ট, খরচ হয়ে গেল 4 ভোল্ট, তাহলে অ্যাকচুয়াল কত ভোল্ট রইল, অ্যাকচুয়াল ভোল্ট রইল হচ্ছে মাত্র 0। কিভাবে সম্ভব ভাই 0 ভোল্ট, জি 0 ভোল্টই থাকবে। আপনি সেম ভাবে চিন্তা করেন এখানেও, তারপরে আমি বলতেছি কেন 0 ভোল্ট। এখানে কি 10 ইন্টু 1, অর্থাৎ 10 ভোল্ট খরচ হয়, তাহলে এই বিন্দুতেও আপনার ভোল্টেজ হচ্ছে 0। তাহলে এই পুরোটা লাইনে 0 থাকলো। এখানে দেখেন কত ছিল 20 এই জায়গায়, তাহলে 20 মাইনাস 0 কত হয় 20 ভোল্ট। তাহলে এই দুইটা প্রান্তারের বিভব পার্থক্য কিংবা ব্যাটারি এই দুই প্রান্তের বিভব পার্থক্য কতই রইল, 20 ভোল্টই রইল। তার মানে আপনি যে ক্যালকুলেশনটা করছেন এই ক্যালকুলেশনটা একদম পারফেক্ট আছে। এটাই হচ্ছে বোঝার উপায়, এইটাই হচ্ছে দুই প্রান্ততে বিভব পার্থক্য নির্ণয় করার উপায়। তাহলে ফার্স্ট টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে সার্কিটের প্রতিটা পয়েন্টকে আমরা একটা করে নাম দিব, তারপর প্রতিটা টোটাল বিভব বের করব, দেওয়া থাকে সাধারণত টোটাল তুল্য রোধ বের করব, টোটাল তড়িৎ বের করব, তড়িৎ যদি বিভাজিত হয় বিভাজিত তড়িৎগুলোর মানও বের করে নিব। এরপরে আমাদের কাজ হচ্ছে এই টোটাল পার্টটুকু থেকে আমাদের প্রতিটা রোধ ক্রস করার সময় যে বিভবটা খরচ হয় ওই বিভবটা আমরা ক্যালকুলেট করে নেব। ওই বিভব ক্যালকুলেট করলেই আমাদের প্রতিটা রোধ ক্রস করার পরে বিভবটা নির্ণয় করতে ফেলতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কথা। ওকে, এই ছিল আমাদের ম্যাথ। আমরা আশা করি বিভব নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো ধরনের প্রবলেম ফেস করব না। আপনার অঙ্ক ঠিক হয়েছে কিনা বোঝার উপায় কি, যে ব্যাটারি থেকে শুরু করছেন সেই ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য আবারও ব্যাটারির বিভব পার্থক্যের সমান হবে, এইটাই ছিল কথা। এখন আমরা যে টপিকটা পড়তেছি এটা হচ্ছে কিরশফের দুইটা সূত্র পড়ব। একটা হচ্ছে কিরশফের ভোল্টেজ রিলেটেড সূত্র, যেটাকে আমরা বলে থাকি KVL, আরেকটাকে বলে থাকি আমরা KCL। KVL হচ্ছে ভোল্টেজের সূত্র, KCL হচ্ছে কারেন্টের সূত্র। KVLটা কি জিনিস, এই একটা সার্কিট দেখো ভাইয়া, এই সার্কিটে আমাদের দেখতেই পারতেছি দুই প্রান্তে দুইটা বিভব পার্থক্য আছে, একটা হচ্ছে E1 আর একটা হচ্ছে E2, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। তাহলে এখান থেকে আমরা কি জানি, ধরেন I1টা থেকে ইলেকট্রিসিটি শুরু হইলো প্লাস, তাহলে ইলেকট্রিসিটি এদিকে যাচ্ছে, তারপরে R1 ক্রস করলো, R2 ক্রস করলো, আবার E2তে আসলো। এখন E2তে আসার পরে আপনার কি হলো, E2 এর এটা তো প্লাস মাইনাস আছে। এখন আসার পরে আপনার যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে প্রতিটা রোধ ক্রস করার সময় এনার্জি খরচ হয়। আপনার শুরু করছিলেন E1 দিয়ে, যখন R1 ক্রস করলেন নিশ্চিত IR1 পরিমাণ খরচ হইল, যখন R2 ক্রস করলেন IR2 পরিমাণ খরচ হইল, যখন E2তে আসলেন তখন ওটুক ভোল্টেজ আপনি আবার গেইন করলেন, তাহলে প্লাস E2 ইকুয়ালস টু 0। এই যে অর্থাৎ এখানে যতগুলো বিভব আছে সবগুলো বিভবের যোগফল 0 হইতে হবে, এটাই হচ্ছে KVL এর ফর্মুলা। ওকে, আর KCL এর ফর্মুলা বলে এইখানে ধরেন I1 কারেন্টটা বের হয়ে যাচ্ছে, I2 কারেন্টটাও বের হয়ে যাচ্ছে এবং I3 কারেন্ট প্রবেশ করতেছে। একই পয়েন্টে যতগুলো কারেন্ট বের হবে সেগুলো আমরা যোগ করব এবং যতগুলো কারেন্ট প্রবেশ করবে সেগুলো আমরা বিয়োগ করব, এবং এদের যোগ এবং বিয়োগ ফলের সমষ্টিও হবে 0। এটাই হচ্ছে ফর্মুলা। ওকে, এটা হচ্ছে KVL ল, এটা হচ্ছে KCL ল। এগুলো অ্যাপ্লাই করে আমরা এখন এই ধরনের সার্কিট সলভ করার চেষ্টা করব। এই একটা সার্কিট ধরেন, এখানে আমাদের প্রথমে একটা প্র্যাকটিস আছে, তার আগে একটা কনভেনশনগুলো শেখানোর আছে। দেখেন কনভেনশনগুলো কি জিনিস,
প্রথমে প্রথমে সার্কিটটা সবকিছুর নাম দিয়ে দেন। এটা একটা ব্যাটারি, নাম দিই E1। এটা একটা রোধ, নাম দিই R1। এটা আরেকটা রোধ, নাম দিই R2। এটা আরেকটা রোধ, নাম দিই R3। এটার নাম দিই আমরা R4। এটা আরেকটা ব্যাটারি, নাম দিই E2। এটা একটা ব্যাটারি, নাম দিই R5। এখন দেখেন আমাদের এবার দিতে হবে ব্যাটারি প্লাস মাইনাস, লম্বা দাগটা প্লাস ছোট দাগটা মাইনাস, লম্বা দাগটা প্লাস ছোট দাগটা মাইনাস। এবার ইলেকট্রিসিটি প্লাস থেকে বের হয় মাইনাসে যায়, আমরা স্বাভাবিকভাবে জানি। তাহলে ইলেকট্রিসিটি নিশ্চিত এদিক থেকে বের হচ্ছে। বাহার বের হওয়ার পরে তাহলে কি এদিকে R1 এর দিকে এদিকে প্রবেশ করতেছে। তাহলে যেহেতু এখানে প্রবেশ করতেছে, তাহলে এই প্রান্তটাকে আমরা ধরি প্লাস, এই প্রান্তটাকে মাইনাস। তেমনি ভাবে এই প্রান্ততে প্রবেশ করতেছে আই, তাহলে এটাকে ধরবো প্লাস, এটাকে ধরবো মাইনাস। এখন কথা হচ্ছে এখান দিয়ে I1 কারেন্ট যাচ্ছিল, এখান দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা কি I2, এখান দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা হচ্ছে I3। ওকে, যেহেতু এখানে একটা জাংশন পয়েন্ট আছে এবং কারেন্টটা বিভাজিত হয়ে যাবে, কমন সেন্স তাই বলে, আমরা এতক্ষণ শিখে যেতেই। তাহলে I2 কারেন্ট যখন যাচ্ছে নিশ্চিত এদিকে অ্যারো চিহ্ন দিছি, তাহলে এদিকে প্রবেশ করে এদিকে বের হয়, তাহলে চিহ্নগুলো হয়ে গেল। এবার দেখেন I3 এর ক্ষেত্রে এদিকে প্রবেশ করে এদিকে বের হয়, E2 এর বড় দাগ প্লাস ছোট দাগ মাইনাস, এখানে আমাদের প্রবেশ টবেশ কোনো যায় আসে না। আর R5 এর ক্ষেত্রেও এটা প্লাস এটা মাইনাস দেওয়াই আছে, দিয়ে দিলাম। ওকে, তাহলে এবার আমাদের সম্যক ইলেকট্রিসিটি কোন দিক দিয়ে যায় এবং তাদের সাইনটা দিয়ে দিলাম, প্রত্যেকটা ব্যাটারির সাইন দিয়ে দিলাম। এবার আমরা কেভিএল দ্বারা অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন ভাইয়া, কেভিএলটা কি করছিলাম, ইলেকট্রিসিটি এই এক দিক বরাবর গেছিলাম। এখানে কি এক ধরনের ইলেকট্রিসিটি আছে? এখানে দুইটি ইলেকট্রিসিটি দুই ধরনের জায়গাতে যাইতে পারে। তিনটা আছে টোটাল ইলেকট্রিসিটি, বাট ব্রাঞ্চ আছে তিনটা, বাট এই দুইটা করে ব্রাঞ্চ মিলে একটা করে লুপ ক্রিয়েট করে, অর্থাৎ যাওয়ার রাস্তা ক্রিয়েট করে। তাহলে এখানে এই একটা রাস্তা আর এই আরেকটা রাস্তা, তাহলে এই রাস্তাটাই আমরা এই ডিরেকশনে ধরেন যাচ্ছি, এই ডিরেকশনে যাচ্ছি, যে কোনো একটা ডিরেকশন আপনি যাইতে পারেন। এই ডিরেকশনটাকে আমরা বলতেছি লুপ 1, এই ডিরেকশনকে আপনি বলতেছি লুপ 2। কে যাচ্ছেন? আপনি যাচ্ছেন, আপনি আপনার মতো করে সাইন টাইন দেওয়ার জন্য এই ডিরেকশনটা ধরে ম্যাথটা করতেছেন। এখানে মানে ইলেকট্রিসিটি এই ডিরেকশন যাচ্ছে সেই কথা কিন্তু না, আপনি হিসাবের জন্য এভাবে যাচ্ছেন, দ্যাটস দ্য ফ্যাক্ট। তাহলে এখান থেকে যাওয়া শুরু করি, ধরেন আমরা এই লুপ 1-এর এখান থেকে কাউন্ট করা শুরু করলাম। এইখান থেকে একদম ফার্স্টে কি R1টা ক্রস করতেছে, R1-এ কি আছে প্লাস সাইন আছে, তাহলে কি ক্রস করে R1 I1, তাহলে I1 কারেন্ট R1, তাহলে এটা একটা ভোল্টেজ। আবার এখানে দেখেন এই ক্ষেত্রে I2 ক্রস I1ই আবার R2 ক্রস করে, এই ক্ষেত্রে দেখেন I1 আর I1 না তো I2 আর 3 ক্রস করে, তাহলে I2 আর 3। দেখেন প্রত্যেকটাতে ক্রস করার মোমেন্টে আমরা চিহ্ন দিয়ে রাখছি প্লাস, তাই এগুলো সবগুলোর সামনে প্লাস চিহ্ন করে আসে। এই ডিরেকশনে যখন যাইতে থাকে, এইখানে যখন ইটা আসে, ইটার সামনে ঢুকার পথে দেখেন কি মাইনাস চিহ্ন দিয়ে ঢুকতেছে না, তার মানে নিশ্চিত ইটা হবে মাইনাস আকার। এইটা হচ্ছে আপনার লুপ 1-এর কেভিএল অ্যাপ্লিকেশন। আবার বলতেছি, আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমাদের এই ইলেকট্রিসিটিটাকে আমরা যেহেতু পারতেছি না ইলেকট্রিসিটি বের করতে টোটাল, কারণ আমাদের দুইটা ব্যাটারি আছে, দুইটা ব্যাটারি দুইটা সাইডে আছে, আমরা কিভাবে ব্যাটারি দুইটা যোগ করব, সমান্তরালে নাকি, তাহলে হ্যান ত্যান বাদ দিয়ে আমরা কি করছি, প্রথমে প্রতিটা ব্যাটারির চিহ্ন দিবেন প্লাস না মাইনাস, তারপরে কি হচ্ছে আপনি যে কোনো একদিকে তড়িৎ পাঠাবেন, আমরা এই দিকে পাঠাইছি। পাঠানোর পরে আপনি ভাববেন এই তড়িৎটা যদি রোধকে ক্রস করে তাহলে প্লাস চিহ্ন দিয়েছি, যদি বের হয় তখন মাইনাস চিহ্ন দিয়েছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো আর বিভাজিত হইলে আমরা তড়িৎটাকে বিভাজিত করে দিছি, সিম্পল সিম্পল। তারপর যে কোনো একটা ডিরেকশনে আমরা সবগুলার সামনে প্লাস মাইনাস কিনা সেই চিহ্ন অনুযায়ী বসানো শুরু করছি। এই যে এখানে দেখেন, এখান দিয়ে আমরা তড়িৎটা যাচ্ছি, আমাদের প্লাস চিহ্ন পেয়েছি তো আমরা প্লাসে বসাইছি, এখানেও প্লাস চিহ্ন পেয়েছি প্লাসে বসাইছি, এখানেও প্লাস চিহ্ন প্লাসে বসাইছি, এখানে মাইনাস চিহ্ন তাই মাইনাসে বসাইছি। ওকে, আবার লুপ 2টা লিখি আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখেন লুপ লুপ 2, লুপ 2 এর ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা ওখান থেকে কাউন্টডাউন শুরু করি, এখান থেকেই ধরেন শুরু করি
প্রথমে কি আছে i3 r4 এর মধ্যে দিয়ে যায়, এটাতে আমরা প্লাস চিহ্ন পেয়েছি। তারপর E2 এখানেও আমরা প্লাস চিহ্ন পেয়েছি। তারপরে i5 এর মধ্যে দিয়ে কোন কারেন্ট যায় দেখেন তো, এই i3 কারেন্টটাই যাচ্ছে না, যেহেতু কোনো রোধ নাই তাহলে কারেন্ট তার চেঞ্জ হয়নি, তাহলে কারেন্ট তার চেঞ্জ হওয়ার কোনো মানে হয় না। তাহলে i3 r5, বাট এইখানে যখন আপনি যাচ্ছেন এই যে এই ডিরেকশন বরাবর যাচ্ছেন, তখন i2টাকে আপনার এই ডিরেকশন বরাবর যাচ্ছে না, তখন কি আপনি মাইনাস পাচ্ছেন না? ইয়েস, দেখছেন? তাহলে মাইনাস আসলো যে মাইনাস i3 r3 এবং এটার পরিমাণ হবে 0। কেভিএল তো তাই বলে। ওকে, তাহলে আপনি কি দুইটা ইকুয়েশন পেয়ে গেলেন না? 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। কিন্তু ভাইয়া আমাদের চলক তো দুইটা, i1 i2 i3। জি বাবা, আরেকটা ইকুয়েশন আছে, সেটা কি? i1 সমান সমান i2 প্লাস i3। কেননা এই জাংশন পয়েন্টে i1টাই তো স্প্লিট হয়ে i2 থেকে গঠন করছে, তাহলে এইখানে i1 এর এই ভ্যালুটা বসায় দেন, তাহলে দেখবেন দুইটা ইকুয়েশনে i2 এবং i3 এর ইকুয়েশন, সেই দুটা সলভ করলেই আমাদের যে কোনো ধরনের সার্কিটের যে কোনো ধরনের কারেন্ট আমরা বের করতে পারবো। ওকে, চলেন আমরা এই প্র্যাকটিসটা করি। কিভাবে প্র্যাকটিস করবো? আমাদের 20 ভোল্ট দেওয়া আছে। ও বাই দ্য ওয়ে, এখানে একটা SW আছে, প্রতিটা পয়েন্টের আপনার বিভব বের করা, আপনার এটা SW আপনাদের সবার। এখানে আমরা দেখি, আমরা বিভবগুলোর নাম দিয়ে দিই। ধরেন এই পয়েন্টটার নাম A, B, C, D, E, F। ওকে, SWটা কি আগেই বলে রাখি, SWটা হচ্ছে প্রতি পয়েন্টে বিভব পার্থক্য নির্ণয় করা। VA, VB, VC, VD, VE, VF এগুলা নির্ণয় করবা, এটা হচ্ছে SW। আবার আসেন আমরা আমাদের মেন KVL কেসের অ্যাপ্লাই করা শুরু করি। ফার্স্ট রুলটা কি বলেছিলাম? ফার্স্ট রুল হচ্ছে ভোল্টেজের সাইন দিবা, লম্বাটা প্লাস খাটোটা মাইনাস। আর কোথায় ভোল্টেজ আছে? এখানে একটা ভোল্টেজ আছে, লম্বাটায় প্লাস খাটোটায় মাইনাস, লম্বাটায় প্লাস খাটোটায় মাইনাস। তারপরে আমরা বললাম যে কোনো একদিকে আমরা ইলেকট্রিসিটি পাঠাবো। ধরেন আমরা ইলেকট্রিসিটি পাঠাচ্ছি এই দিকে, তাহলে ইলেকট্রিসিটি যদি যায় এখানে, এখান দিয়ে ইলেকট্রিসিটি প্রবেশ করতেছে, তাহলে এটা প্লাস মাইনাস, আবারও প্রবেশ করতেছে প্লাস মাইনাস। এখানে গিয়ে আইটা স্প্লিট হয়ে গেছে, এতদিন ছিল আই, এখানে আবার 1 দেওয়া লাগবে, কারণ যেহেতু স্প্লিট হয়ে দুই ভাগে হয়ে যাচ্ছে। তাহলে এখানে হইলো i2, এখানে আছে i3। এখান দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, এখান দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে, এখানে প্রবেশ করতেছে, তাহলে প্লাস মাইনাস, এখানে ইলেকট্রিসিটি প্রবেশ করতেছে, তাহলে প্লাস মাইনাস। এবার চলেন আমরা লুপ করি। আমরা লুপের ডিরেকশন চাইলেই চেঞ্জ করতে পারি, আমি এভাবেও দিতে পারি ডিরেকশন, অথবা এভাবে দিতে পারি। যেভাবেই দেন দুই দিকে সেম দেওয়া লাগবে, এটা হচ্ছে কথা। আমরা চলেন এভাবেই দিলাম আপনাদের সুবিধার্থে। আপনারা বাসায় SW হিসেবে করে না থাক, আমি উল্টাটা করি এবার, তাই না? এই ডিরেকশনে দিলাম, আপনারা বাসায় এই ডিরেকশনটা করে দেখাবেন, কেমন? আচ্ছা, তাহলে এই ডিরেকশনে যদি হয়, তাহলে আমরা এবার দুইটা লুপগুলো লিখতে থাকি। দেখেন লুপ 1, ও এটা লুপ 1 বাই দ্য ওয়ে, এটা লুপ 2। লুপ 1 এর ক্ষেত্রে কি লেখা যায়? আমরা যেহেতু এইভাবে ধরতেছি, তাহলে আমরা চলেন এই বিন্দুটা থেকে শুরু করি। এই বিন্দুটাতে আমরা দেখছি মাইনাস আসতেছে, সবার ফার্স্টেই মাইনাসে কে ঢুকতেছে? i1 ঢুকতেছে, মাইনাস i1 ইন্টু 4, তাই তো? আর এইখান দিয়ে ঢুকতেছে আবারও এই জায়গাটাতে মাইনাস i1 ইন্টু 2, আর এখানে দেখতেছি আমরা প্লাস সাইন আছে, তাহলে প্লাস 20 ভোল্ট। আবার এইখানে যদি আমরা দেখি, দেখেন সার্কিট কিন্তু কমপ্লিট হয় না, এই দিকে গিয়ে এখানে যাচ্ছে না, এখানে দেখতেছি কি আমরা মাইনাস 14 ভোল্ট আছে, এটা আমাদের দেওয়া লাগবে, তাহলে মাইনাস 14 ইকুয়ালস টু 0। আর যদি আমরা লুপ 2 কনসিডার করি, লুপ 2 এর ক্ষেত্রেও সেম ডিরেকশন। ধরেন আপনি এখান থেকে শুরু করলেন, তাহলে এখানে কোন কারেন্ট যাচ্ছে? i3 কারেন্ট যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস i3 ইন্টু 6, তারপরে পাচ্ছেন মাইনাস 10 ভোল্ট, তারপরে পাচ্ছি মাইনাস 6 ইন্টু মাইনাস i3 ইন্টু 6, আবারও এই যে
এই কারেন্টটা এবার -i3 × 6, তারপরে আমরা পাচ্ছি +14 ভোল্ট, +14 ভোল্ট ইকুয়ালস টু 0। আর অবশ্যই এবং অবশ্যই 3 নম্বর ইকুয়েশন হচ্ছে i1 ইকুয়ালস টু i2 + i3। এই তিনটে ইকুয়েশন দিয়ে আবারও সলভ করবেন, আপনি ইজিলি বের করে ফেলতে পারবেন i1, i2 এবং i3 এর মান। কেমন? এবার দেখেন এইখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশনে অনেকে প্রবলেম ফেস করে। কি প্রবলেম? ধরেন আপনি বললেন এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমি এদিকে আই দিচ্ছি। এখন কথা হচ্ছে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আই তো এদিকে হওয়া উচিত। কোনটা কারেক্ট? বাবা কোনো যায় আসে না, আপনি যে কোনো একটা ধরে করেন, আপনার আইয়ের অ্যান্সারটা যদি নেগেটিভ আসবে তার মানে বুঝবেন আপনি যে ডিরেকশন দিচ্ছেন তার উল্টা ডিরেকশনে চলতেছে। জাস্ট এটা মেনশন করে দিবেন যে আই আসলে ওই ডিরেকশনে চলে। ওকে? আর যদি পজিটিভ আসে তাহলে বুঝবেন আপনি যে ডিরেকশনে আছে আই আসলে ওই ডিরেকশনেই যাচ্ছে, আপনার ডিরেকশন চলাটা সঠিক ছিল। আর কোনো সমস্যা নেই, কোনো প্যারার খাওয়ার কিচ্ছু নাই, যে কোনো একটা দিকে হয়ে যান। আপনার খালি মনে রাখতে হবে, আপনার কনসিস্টেন্ট থাকতে হবে। যখন আপনি এই যে রোধের মধ্যে প্রবেশ করার সময় যে প্লাস মাইনাসটা দিচ্ছেন, এই প্লাস মাইনাসটা দিচ্ছেন যখন, তখন যে দিক ধরছেন সব সময় যেন সেই দিকেই থাকে। আর যখন লুপের অ্যারো চিহ্ন দিয়ে এই কেভিএল এর সূত্র বসাইতেছেন তখনও যেন সব সেম ডিরেকশনে থাকে। এই দুই ক্ষেত্রে যদি ডিরেকশনটা সেম রাখতে পারেন তাহলে আপনার সেম হয়ে যাবে। আবারও বলতেছি, বারবার বলতেছি, আই আপনি যে কোনো একটাই ধরেন, কোনো সমস্যা নেই, বাট কথা হচ্ছে আপনার কনভার্সন সেম থাকবে। আমি এইভাবে আই ধরে এখানে প্লাস মাইনাস বসাই দিলাম, তাহলে এইটার ক্ষেত্রেও আমার আই এর ডিরেকশনটা এইভাবে ধরেই প্লাস মাইনাস বসান লাগবে। বাট যখন কেভিএল লিখবো তখন আমি এই ডিরেকশনে বসাইলে ওকে, যদি এই ডিরেকশনে বসাই তাহলে ওকে, বাট অন্য লুপেও যেন সেম ডিরেকশনটা রাখি। এটাই হচ্ছে আমার কথা। কেমন গেল? কেভিএল কেসিএল আর কোনো সমস্যা নেই, এটা একটা প্র্যাকটিস প্রবলেম। এখান থেকে আপনার কাজ হচ্ছে জাস্ট ইকুয়েশনগুলো লেখা। আপনি যে কোনোভাবে ধরে ইকুয়েশনগুলো লেখাবেন তাহলেই হয়ে যাবে। এটা করতে পারেন প্র্যাকটিস, ভালো একটা প্র্যাকটিস হয়। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাওয়ার কাকে বলে। দেখেন প্রতিটা যন্ত্রের একটা নির্দিষ্ট করে পাওয়ার আছে এবং পাওয়ারটা আমরা ক্যালকুলেট করতে পারি দুইটা সূত্র দ্বারা। আমি পাওয়ারের শর্টকাটের সূত্রগুলো লিখে দিই। পি সমান আই স্কোয়ার এবং পি সমান ভি স্কোয়ার বাই আর। পাওয়ারের ইউনিটটা সাধারণত কি হয়ে থাকে? ইউনিটটা হয়ে থাকে ওয়াট, আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। বাট যখন কারেন্টের বিল অ্যাপ্লাই করি তখন আমরা পাওয়ারের ইউনিটটাকে নিই আমরা কিলো ওয়াট পার আওয়ারে। তাহলে কারেন্ট বিলটা ক্যালকুলেট করা হয় অ্যাকচুয়ালি ওয়ার্ক দ্বারা। ওয়ার্ক সমান কি? পাওয়ার ইন্টু টি না? জি। বাট ইউনিটটা হবে কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার। এবং কিলো ওয়াট আওয়ারটাকে আসলে ধরা হয় এক ইউনিট। ইউনিট ইজ এ শর্ট ফর্ম অফ বোর্ড অফ ট্রেড ইউনিট। এই ইউনিটের মাধ্যমে আপনার ক্যালকুলেট করা হয় জিনিস, এটাকে আমরা সাধারণত বিওটি বলা হয়। আপনার এক বিওটির দাম এখন বোধহয় বাংলাদেশে 12 কি 13 টাকা করে, কিংবা আরও বেশি হইতে পারে। যত বিওটি খরচ করবেন তত আপনার টাকা দেওয়া লাগবে, সেরকম। তাহলে বিল কমাইতে হলে আপনার কি করতে হবে? পাওয়ারটা কমাইতে হবে। পাওয়ারের সূত্র কি? পি সমান আই স্কোয়ার আর। তাহলে পি কমাইতে হলে আই কমাইতে হবে। তাহলে আই কমানোর জন্য সবচেয়ে ইজি উপায় কি? রোধের মান বাড়ায় দাও। জি। তাহলে রোধের মান বাড়াবেন কিভাবে? যদি রোধের মান বাড়াইতে চান তাহলে রোধগুলোকে সিরিজ কানেকশনে দিয়ে দিবেন। আর যদি রোধের মান কমাইতে চান তাহলে রোধগুলোকে আপনি প্যারালাল কানেকশনে দিয়ে দিবেন। তাহলে রোধ বাড়াইতে প্যারালাল, রোধ কমাইতে, উল্টা বললাম, রোধ বাড়াইতে সিরিজ, রোধ কমাইতে প্যারালাল। এখন দেখেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটে আমরা বলছি তুল্য রোধের মান বের করতে। এটা দেখতেই পারতেছি আমরা। ধরেন এখান থেকে আই যাচ্ছে, আই যাওয়ার পরে এখানে একটা জাংশন পয়েন্ট, এখানে একটা জাংশন পয়েন্ট আছে। তার মানে বুঝতেই পারতেছেন দিস ইজ এ প্যারালাল কানেকশন। তাহলে প্যারালালের জন্য আপনারা ফর্মুলা দিয়ে সলভ করবেন, ইজিলি হয়ে যাবে। এবার দেখেন রেজিস্ট্যান্সের ফর্মুলাগুলো শিখি। রেজিস্ট্যান্স নির্ভর করে প্রথমত বিল্ডিং ম্যাটেরিয়ালসের উপরে বা কম্পোনেন্টের উপরে, কি দিয়ে তৈরি, উপাদান। ওকে, কেন নির্ভর করে? কারণ উপাদানের সাথে রোধের আপেক্ষিকতার মান চেঞ্জ হয়। এটা আপনি বড় ক্লাসে পড়তে পারবেন, এখন দরকার নেই। আরেকটা চেঞ্জ হয় তাপমাত্রার সাথে। দেখেন এখানে লিখে দিছি আমি 1 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ওহম রোধ
বৃদ্ধি পায় আলফা পরিমাণে। তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে এই 1 ওহম রোধ বৃদ্ধি পেয়ে পাবে কত? আলফা টি পরিমাণ। আর টি ডিগ্রি সেলসিয়াস আপনার যদি আর নট ওহম থেকে থাকে শুরুতে, তাহলে বৃদ্ধি পাবে আর নট ইন্টু আলফা টি পরিমাণ। তাহলে আপনার বৃদ্ধি পাইলো আর নট ইন্টু আলফা টি, আগে ছিল আর নট, তাহলে নতুন রোধটা হবে আর ইকুয়ালস টু আর নট ব্র্যাকেটে 1 প্লাস আলফা টি। 3 নম্বর সূত্র হচ্ছে রোধটা কিসের উপর নির্ভর করে? দৈর্ঘ্যের উপর নির্ভর করে, পরিবাহী দৈর্ঘ্য। পরিবাহী দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধটা বাড়বে, তাহলে আর সমানুপাতিক এল। এখান থেকে আমরা আর ওয়ান বাই এল ওয়ান ইকুয়ালস টু আর টু বাই এল টু লিখতে পারি। 4 নাম্বারটা হচ্ছে যে পরিবাহী যাচ্ছে সেই পরিবাহী ক্ষেত্রফলের উপরে, তাহলে ক্ষেত্রফলের সাথে এটা অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিক, তাহলে আর সমান সমান 1 বাই এ, তাহলে আমরা ইজিলি লিখতে পারি আর ওয়ান বাই এ ওয়ান ইজ ইকুয়াল টু আর টু বাই এ টু। লাস্টে আমরা হিট পড়বো। দেখেন প্রতিটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ করে তখন হিট তৈরি হয়। এই হিটের সূত্রটা কি? আই স্কোয়ার আর টি, টি মানে টাইম, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। কেমন? এটার ইউনিট সাধারণত আমরা ক্যালোরিতে নির্ণয় করে রাখি। ক্যালোরি কি জিনিস? 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ক্যালোরি থেকে জুলের কনভার্সনটা আপনাদের সবার জানা লাগবে। যেহেতু এটা এনার্জি, তাহলে এনার্জি, ওয়াট, এগুলো সব কিছুর ইউনিট জুলে হবে। এবার দেখেন আপেক্ষিক রোধের একটা সূত্র আছে। দেখেন আর সমানুপাতিক এল জানি, আবার আর সমানুপাতিক 1 বাই এ জানি। দুইটা জিনিস যদি আলাদা আলাদাভাবে সমানুপাতিক হয় তাহলে একসাথে তারা সমানুপাতিক হয় তাদের গুণফল করলে। তাহলে আর সমানুপাতিক এল বাই এ, আর আমরা জানি সমানুপাতিক চিহ্ন সরে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে, এই ধ্রুবকটাই হচ্ছে আপনার আপেক্ষিক রোধ। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা প্রকাশ করি। আপেক্ষিক রোধের তাহলে ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে ওহম মিটার। কেমন? আর আপেক্ষিক রোধের একটা গুণাত্মক বিপরীত আছে, যেটাকে আমরা বলে থাকি আপেক্ষিক পরিবাহিকতা বা পরিবাহিকত্ব বা কন্ডাক্টেন্স বলা হয়। থাক, দরকার নেই আপনাদের, আপনি আপেক্ষিক পরিবাহকত্বই শিখেন, পরিবাহকতা। এটার ইউনিট হচ্ছে ওহম মিটার ইনভার্স 1, যেটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা, মানে সিমেন্স। এগুলো আপনি জেনে নিতে পারেন ইজিলি। এবার একটা জিনিস আছে তারণ বেগ, বা কত বেগে ইলেকট্রিসিটি চলাচল করে। এই তারণ বেগের সূত্র হচ্ছে আই সমান সমান এন এ ভিই। এই ভিটাই হচ্ছে তারণ বেগ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর এই হচ্ছে পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ইজিলি করতে পারবেন আজকের জিনিস। এবার দেখেন এই কোশ্চেনটা বুয়েটে আসছিল। এখানে আমাদের বলছে যে টোটাল ভোল্টেজের পরিমাণটা নির্ণয় করা। এই 15 এবং 12 মিলে এখানকার টোটাল কত আসলো? টোটাল আসলো এখানে 17 ভোল্ট, তাই না? 15 প্লাস 12 সমান 27 ভোল্ট। আই এম সরি, 27 ভোল্ট। আর এইখানে দেখেন, এখানে 4-এর জন্য খরচ হয় কত? 4 ইন্টু কত ছিল? 3 ছিল। 4 ইন্টু 30 সমান সমান 12 ভোল্ট। তাহলে 27 মাইনাস 12, এখানে 27 মাইনাস 12 ভোল্ট কত থাকে? এখানে 15 ভোল্ট ইলেকট্রিসিটি। তাহলে 15 ভোল্ট ইলেকট্রিসিটি রয়ে গেল, তাহলে ভোল্টেজ রয়ে গেল। তাহলে এখানে হচ্ছে 15 মাইনাস 15 ডাজ নট ম্যাটার, এটা যেহেতু বিভব পার্থক্য জাস্ট একটা হইলেই হলো। তাহলে আলটিমেটলি বিভব পার্থক্য হচ্ছে 15 ভোল্ট। ভোল্ট মিটারের রিডিংটা কত আসবে? 15 ভোল্ট আসবে। এটাই ছিল কথা। তাহলে অঙ্কটাকে আমরা একবার স্মুথলি শুরু থেকে বলি। আমাদের এখানকার চাইছে কি এ এবং বি, এই দুই বিভব, লেজার দিয়ে দেখাই দাঁড়া, এ এবং বি প্রান্তের ভোল্টেজের পার্থক্য চাইছে। এর ভোল্টেজ বের করতে হলে এই লুপের সাপেক্ষে বের করতে হবে, বি এর ভোল্টেজ বের করতে হলে এই লুপের সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে দেখেন 20 ভোল্ট দেওয়া আছে, তাহলে এই পাশে 20, এই পাশে 0, তাহলে এরটা ইজিলি বের হয়ে গেল, এর ভোল্টেজ হচ্ছে 0। এবার আসেন বি এরটা ক্যালকুলেট করি। বি এরটা দেখেন 0 হইতে পারবে না, কারণ আমাদের এই লুপ বরাবর যাচ্ছে, এখান থেকে অনেক রোধ ক্রস করা লাগতেছে। এখানে ছিল 30, এখানে 0 হয়ে গেছে, রাইট? তো এখান থেকে আপনি ধরতে পারেন যে এখানেও 0, বাট আলটিমেটলি তো অন্যভাবে ঘুরে আসলে 0 হইতে হবে, হয় না যেহেতু, তার মানে বুঝতেই পারতেছেন ইট ইজ নট 0। ইট ইজ হোয়াট? ইট ইজ, যেটা দেখেন এইখানে দেখেন 30 ছিল, তাহলে এখানে হলো 30,
এইটুকু আমরা ক্রস করলাম, আমরা আইটা বের করে নিয়েছি, ক্রস করতে খরচ হয় 18, তাহলে থাকে হচ্ছে 12। দেখেন ওই 12টা যদি এদিকেই আসা পড়তো ডাইরেক্ট এখানে ক্রস হয়ে এখানে কি 0 হয়ে যেত, তাহলে এখানে আপনি 0 পাইতাম, তখন তো আপনার এটা মিলতো। বাট এখানে 0 হচ্ছে না, কারণ এই ভোল্টেজটা এখানে ইন্টারফেয়ার করে। কি করে? দেখেন এই লুপের এই প্রান্তের ভোল্টেজ এবং এই মাঝখানে ব্যাটারি ভোল্টেজ মিলে এই বিন্দুতে একটা ভোল্টেজ ক্রিয়েট করে। ওই ভোল্টেজটা এবং এই বিন্দু থেকে আগের 12 ভোল্টেজ একসাথে মিলে এখানে 27 ভোল্টেজ ক্রিয়েট করে। ওই 27 ভোল্টেজ থেকে এখানে 12 খরচ হয়, অর্থাৎ 15 ভোল্টেজ রিমেনিং থাকে। তাই আমরা বি বিন্দুতে 15 ভোল্টেজ দেখতে পাই, এখানে ওই সুন্দর ফ্লোতে চলে না। এখানে একটাই কি বিষয় ছিল যে এই 10 ওহম রোধের মধ্যে কোনো ধরনের ইলেকট্রিসিটি পাস করে না, করবে কেন? এখানকার যে I1 ছিল তারা তো সুন্দর মতো এখানেই লুপ ক্রিয়েট করে চলতেছে, I2টাও এখানে লুপ ক্রিয়েট করে চলতেছে, তাদের তো কোনো প্রয়োজন নাই এই মাঝখানের এটা দিয়ে চলাচল করা। বুঝতে পারছেন? এই ছিল কথা। এটা বইটার অঙ্ক একটু কমপ্লিকেটেড, দেখতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার পরেরটা আমরা দেখি এই অঙ্কটাতে কি বলছে। এই অঙ্কটাতে বলছে যদি সুইচ খোলা থাকে তাহলে I1 I2 এবং I3 বের করো। দেখেন এটা একটা সুইচ, সুইচ যদি খোলা থাকে এখান থেকে কি কোনো ইলেকট্রিসিটি যাবে? সুইচ যেহেতু নাই, কানেক্টেড না, যাবে না। যদি সুইচটা বন্ধ থাকতো তাহলে ঠিকই ইলেকট্রিসিটি চলাচল করতে পারতো। তাহলে সেই লজিকে যদি সুইচ খোলা থাকে তাহলে I3 এর মানটা হবে 0। I3 এর মান 0 হলে ইলেকট্রিসিটি চলাচল করবে কোন লুপে? এই পুরোটা চারদিকে চলাচল করবে না? জি, চারদিকে চলাচল করবে। তাহলে আমরা ইজিলি অঙ্কগুলো বের করতে পারি। তাহলে I3 সমান সমান 0, এবং এটাকে যদি আমরা রিইমাজিন করি, তাহলে এখানে আলটিমেটলি কি থাকলো? এই মাঝখানে এখানে কিছুই থাকলো না এগুলা। এবার তাহলে চিন্তা করেন, ইজি না অঙ্কটা? আমরা কেবিএল কেসিএলও লাগবে? লাগবে না। দেখেন এখানে I সমান সমান V/R, এবং I1 আর I2তে মেনলি আসলে সেম কারেন্টই যায়। তাহলে I1 এবং I2 ইকুয়াল হবে সমান সমান কি V/R। ভিটা কি দেখেন, একটা 12 একটা মান, একটা প্লাস মাইনাস আছে, তাহলে 12 - 9 দিই, এবং তারপর হচ্ছে রোডটা কত দেখেন 7 এবং 8 আছে, তাহলে 7 + 8, তাহলে 12 - 9 কত 3, 7 + 8 কত 15, তাহলে 1/5 ইজ ইয়োর অ্যান্সার। ইজি অঙ্ক না? অনেক ইজি অঙ্ক, এটা রুয়েটে আসছিল। এবার দেখেন কিছু ইজডাবল প্র্যাকটিস প্রবলেম দেখলাম, এগুলো কইরেন। এখানে বলছে R3-তে কত, R3 কোনটা সেটা লিখে নিয়ে যায় না, R3 না লিখে আপনি লিখেন 30 ওহমে কত। এখানে দেখেন এই 6 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, মানে এখানকার বিভব এখানকার বিভব বের করা লাগবে না, 6 ওহমের মধ্যে দিয়ে যত তড়িৎ হয় সেটা বের করবেন, ওইটার সাথে 6 গুণ করে দিবেন। এটাও সেম, 30 ওহমের মধ্যে কত তড়িৎ হয় সেটা বের করতে বলছে, মানে এই জাংশন পয়েন্টে এর বিভাজনটা বের করবে। এখানে তুল্য রোধের মান বের করতে বলছে, এটাতে বলছে এই 4 এবং 6 ওহমের কত, অর্থাৎ এই জাংশন পয়েন্টে আইটা কিভাবে বিভাজিত হয় সেটা লাগবে প্রত্যেকটা এক্সাম্পলে দেখে। এখন যেটা শিখবো সেটা হচ্ছে উইস্টন ব্রিজ। উইস্টন ব্রিজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে 4টা রোধ এভাবে কানেক্টেড থাকে এবং এদের মাঝখানে একটা গ্যালভানোমিটার থাকে, যাতে বিভব ক্যালকুলেট করা হয়। গ্যালভানোমিটারে বিভবের মান হবে 0। এই রোধটার নাম দিলাম P, এটার নাম দিলাম Q, এটার নাম দিলাম R, এটার নাম দিলাম S। এটাকে 1 ধরা হয়, 2 ধরা হয়, এটা 3 ধরা হয়, এটা থেকে 4 ধরা হয়। AC কে বলা হয় প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। পরীক্ষা হলে এরকম বাহুর নাম ধরে আসতে পারে, তাই আমাদের একটা জানা লাগবে। এখানে ফর্মুলাটা হচ্ছে এই রোধগুলার অনুপাত সমান হবে B/Q = R/S। যদি হয় তাহলে গ্যালভানোমিটারে আমরা 0 ভোল্ট দেখতে পাবো, তাহলে বলবো আমরা সাম্যাবস্থায় আছে। পরীক্ষা হলে বলবে যদি সাম্যাবস্থায় না থাকে, সাম্যাবস্থায় নেওয়ার জন্য কি করতে হবে, কোনো একটা বাহুতে কি চেঞ্জ করতে হবে। যদি রোধের মান কোনো একটা বাহুতে বাড়ানো লাগে তাহলে সিরিজে কিছু যোগ করে দিব, যদি কমানো লাগে তাহলে প্যারালালে কিছু যোগ করে দিব, ইজি। এটা হচ্ছে শান্ট। দেখেন এইখানের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তড়িৎ প্রবাহের মান আপনি কমাইতে চান। তড়িৎ প্রবাহ মান কিভাবে কমে? আমরা এখানে আরেকটা যদি রোধ অ্যাড করে দিই তাহলে তড়িৎ প্রবাহের মান কমে যাবে। তাহলে এখানে আমরা কি করলাম, আরেকটা রোধ অ্যাড করে দিলাম। এই রোধটার মধ্যে আমরা প্যারালালে অ্যাড করতেছি, যেহেতু প্যারালালে অ্যাড করলে এর মানটা
চেঞ্জ হবে। যদি সিরিজ অ্যাড করতাম তাহলে আয়ের মান কি চেঞ্জ হয়? তো না, আয়ের মান সেম থাকে। আরেকটা তার কানেক্ট করলে আয়ের মান চেঞ্জ হয়। এটার যদি রোধের মান হয় এস এবং গ্যালভানোমিটারের যদি রোধের মান হয় আর, এভাবে লেখাটা উইয়ার্ড লাগতেছে, আর হয়, তাহলে আয়ের মানটা এন গুণ পরিমাণে বাড়বে বা কমবে। তাহলে এটার মধ্যে প্রবাহিত হবে আইজি, এটার মধ্যে প্রবাহিত হবে আই এস। এটাই হচ্ছে শান্টে পাল্লা বৃদ্ধি বা পাল্লা কমানোর সূত্র। এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান দেখা যাবে। ওকে, এই ছিল আমাদের টোটাল সার্কিটের পড়াশোনা। আশা করি সবগুলো পড়াশোনা বুঝতে পারছেন। আমরা আপনাদের ছোট্ট একটা রিক্যাপ করাই দিই। সেই রিক্যাপটা কি? রিক্যাপটা হচ্ছে আপনার মেইন কথা হচ্ছে আপনার একটা সার্কিট থাকলে এই সার্কিটে আপনার কি থাকবে? রোধ থাকবে এবং বিভিন্ন ধরনের ব্যাটারি থাকবে। ব্যাটারিগুলার প্লাস প্রান্ত মানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস, বড় প্রান্ত মানে প্লাস, ছোট প্রান্ত মাইনাস মাইনাস। ব্যাটারি থেকে সবসময় কি বের হয়? আই বের হয়। প্লাস থেকে আই বের হয়, মাইনাসে গিয়ে প্রবেশ করে। এই ভোল্টেজটার পুরোটাই ধরা হয় এই প্রান্ত থেকে গেছে প্লাসের প্রান্তে এবং এই প্রান্ততে জিরো হইতে হয়। তারপর এখানে যে রোধ থাকবে, রোধ যেদিক দিয়ে রোধ ঢুকে সেটাকে আমরা প্লাস বলি, যেদিক দিয়ে রোধ বেরোয় সেটাকে বলে মাইনাস বলি। একটা রোধকে পার করার জন্য কিছু পরিমাণ ভোল্টেজ ক্ষরণ হয়, যেটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। কেমন? বিভব পার্থক্য। কেমন? সিরিজে গেলে রোধ যোগ হয়, প্যারালালে গেলে ওই সূত্র 1/r এর সূত্র ফলো করে। প্যারালালে রোধের মান কমে, সিরিজে রোধের মান বাড়ে। এই ছিল আমাদের কথা। আমাদের যদি দুইটা করে লুপ থাকে তাহলে আমরা লুপ ক্রিয়েট করে ম্যাথগুলো সলভ করা লাগবে। লুপের মধ্যে আমরা কেভিএল অ্যাপ্লাই করব, যেখানে প্রথম কাজটা হবে ব্যাটারির লম্বা প্রান্তকে প্লাস দেওয়া, খাটো প্রান্তকে মাইনাস দেওয়া। তারপরের কাজটা হবে আমাদের যে দিক দিয়ে ইলেকট্রিসিটি প্রবেশ করতেছে রোদের সেই প্রান্তকে প্লাস এবং অন্য প্রান্তকে মাইনাস ধরা। তারপরে লুপের ডিরেকশন অনুযায়ী যেটাতে যেই সাইন পাবো সেই সাইন অনুযায়ী বসায় ইকুয়ালস টু 0 দেওয়া। তারপর ওই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমাদের মেইন রেজাল্টে এসে পড়বে। বইটার এই ম্যাথটা আমি আবার করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। মেইন কথাটা হচ্ছে আপনার কি ছিল, আপনার এই যে একটা সার্কিটের পার্ট যেটা ভোল্টমিটার লাগানো, এখানে আরেকটা পার্ট যেখানে ভোল্টমিটার লাগানো। এখানে ছিল একটা ব্যাটারি, এখানে একটা রোধ, এখানে ছিল একটা ব্যাটারি, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ ছিল, এখানে একটা ব্যাটারি ছিল, আর এখানে একটা রোধ ছিল। প্রথম কথায় কি ছিল? এই ব্যাটারির এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুইটার বিভব পার্থক্য লাগবে। আমরা কি জানি? এই ব্যাটারি প্লাসের সাইডের পুরোটাই চলে যায়, এই পাশের সাইডে মাইনাস চলে যায়। তাইলে এইখানের মানটা হবে মাইনাস, জিরো মানে জিরো চলে যায়। এইখানে দেখেন, এখানেও কি তাইলে প্লাসের প্রান্ত মাইনাসের প্রান্ত, তাহলে কি এটা জিরো হওয়ার কথা ছিল না? বাট এখানে ক্যাচ হচ্ছে এই ভোল্টেজটার কারণে এইখানে ভোল্টেজের মানটা বেড়ে যায়, যার ফলে এখানে ভোল্টেজের মানটা কমে জিরো হইতে পারে না। সেটি হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখাই দিছি। এই ছিল কথা। দেখবেন এই অঙ্কটি একটু পিকুলিয়ার আছে, দেখতে পারেন। আস্তে আস্তে অন্য সূত্রগুলো দেখবেন, অন্য সূত্রগুলো থেকেও বিভিন্ন ধরনের ম্যাথ আসতে পারে, যেগুলো সলভ করবেন, সবগুলো প্র্যাকটিস সলভ করবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি আর কোনো সমস্যা হবে না। ক্লাসটা বারবার করে রিপিট দেখবেন, তাহলেই হয়ে যাবে। Goodbye.